পর্তুগালের 70% নাগরিকই এই আগাম নির্বাচন চান না। তাছাড়া বর্তমান যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ রয়েছে, সেই পরিস্থিতির জন্য ব্যবসায়ীরা অনেক বেশি শঙ্কিত এবং তারা রাজনৈতিক দলগুলোকে এর একটি সমাধান খুঁজে বের করতে আহ্বান জানিয়েছেন। পর্তুগালের রাজনীতির অনেকগুলো বিশ্লেষণ আজকে আমরা আলোচনা করব এবং এই বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন। আপনি যদি পর্তুগালে একটা নির্দিষ্ট সময় থাকেন, 3 বছর, 5 বছর, 10 বছর, এমনকি আপনি পর্তুগিজ নাগরিকত্ব পাবেন, সেক্ষেত্রে পর্তুগাল সম্পর্কে জানা জরুরি। তাছাড়া এই সমসাময়িক বিষয়গুলো জানলে আপনার দৈনন্দিন জীবনের সিদ্ধান্তগুলো নিতে আপনাকে সহযোগিতা করবে। সেই কারণে সবকিছু বিষয়ে আপনাদের জানাতে চাই। আপনারা শুধুমাত্র অভিবাসন বিষয় জানতে চান, চেষ্টা করবেন এই বিষয়গুলো জানার জন্য, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা সঠিক হবে আপনার বাস্তবিক জীবনটা অগ্রগামী করার জন্য। যাই হোক, যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আমরা পরবর্তী ইয়েতে চলে যাই যে পর্তুগালে আমরা জানেন যে আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ রয়েছে। আজ ভিলানোভা গায়াতে অভিবাসীদের চ্যালেঞ্জ শীর্ষক একটি আলোচনা মত বিনিময় সভা হয়েছে। সেখানে অভিবাসীদের বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ উঠে এসেছে। আমাদের দক্ষিণ এশিয়ার অভিবাসীদের, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং এটার সমাধানও কিন্তু একটা আলোচনা করব, যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনকি যারা নতুন এসেছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এদিকে আপনারা জানেন যে পর্তুগালে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ। এই পর্যন্ত প্রায় গত শুক্রবার থেকে প্রায় 700-এর বেশি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এমনকি আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে, খারাপ আবহাওয়া থাকবে, বৃষ্টি বাদল চলতে থাকবে। তার সাথে সাথে সমুদ্র উপকূলবর্তী যে সমুদ্রও কিন্তু উত্তাল থাকবে। তাছাড়া আজকের আলোচনা আরো থাকছে আমাদের সেই কার্যনীয়, এই নিয়ে আপনাদের প্রশ্নের শেষ নেই, সেখানে আবারও এই বিষয়টি তুলে আনলাম। আজ 10ই মার্চ সোমবার, আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল ভিডিওতে স্বাগত জানাচ্ছি। শুধু যেটা বলছিলাম যে একটি জরিপে দেখা গেছে যে টিবিআই, সিএনএন, জিএন, টিসিএফ এর পিথাগোরিকের জরিপে দেখা গেছে যে প্রায় 70% নাগরিক, পর্তুগিজ নাগরিক চান না যে এই নির্বাচন বা আগাম নির্বাচন হোক। আগামীকাল হয়তোবা এই সরকার পতন হতে পারে এবং সরকারের পতন হলে একটি নতুন নির্বাচন হতে পারে। সে কারণে 70% পর্তুগিজ নাগরিকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাছাড়া এই নির্বাচনে হঠাৎ করে এই গত বছর যদি হয়, এবার যদি আর একটি নির্বাচন হয়, তাহলে গত 3 বছরে 3টি নির্বাচন। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরাও একটি সংকটময় পরিস্থিতি পড়েছেন। তারা বলেছেন এই ধরনের ঘন ঘন সরকার পরিবর্তন তাদের ব্যবসায়ের জন্য একটি বিরূপ পরিস্থিতির সৃষ্টি করে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে এবং সেই কারণে ব্যবসায়ীরা সরকারকে আহ্বান জানিয়েছেন যাতে হলো একটি সহজ সমাধান করা যায়। পর্তুগালে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় ছিল এবং ব্যবসা বাণিজ্যের চরম পর্তুগালের ইকোনমি আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হচ্ছিল। এরকম রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি ব্যবসা বাণিজ্য তথা সবকিছুর ক্ষেত্রে একটি দেশের জন্য একটি মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আসে, কেননা প্রত্যেকটা সরকারের একটি নতুন পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী একটি অগ্রগামী হয়। অপরদিকে আমাদের অভিবাসীদের জন্য কিন্তু অনেকটা ইম্প্যাক্ট রয়েছে। আপনারা ইতিপূর্বে বলেছি গত কয়েকটি পর্বে যে একটা সরকার পরিবর্তন হলে তখন দেখা যাচ্ছে যে এই সরকার এর যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু একটা ব্যত্যয় আসে। একই সাথে সাথে আবার নতুন সরকার, নতুন পরিকল্পনা, আবার নতুন কিছু, যেমনটি আমরা দেখেছেন যে সেফ থেকে আইমা হতেও কিন্তু প্রায় 2 বছর সময় লেগে গেছে। এই শুধুমাত্র এই রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সরকার একটি নতুন পরিকল্পনা নিয়েছে, সেই অনুযায়ী তারা অগ্রগামী হচ্ছে। এবার নতুন একটি সরকার আসলে সেই একটা খারাপ পরিস্থিতি হতে পারে। তবে যদি কোনো কারণে সোশ্যালিস্ট পার্টি আসে, হয়তো আমাদের অভিবাসীদের জন্য কিছুটা সাফল্য বয়ে নিয়ে আসবে। তবে বর্তমান যে পরিস্থিতি, বিভিন্ন জরিপে আমরা যে বিষয়গুলো দেখছি, এখনো বোঝা যাচ্ছে না আসলে গতি প্রকৃতি কোন দিকে যায়। এমন পরিস্থিতিতে আমাদের যেটা করণীয় রয়েছে, আমাদেরকে যেটা পূর্বে বলেছিলাম যে এমন কিছু আমরা করব না, এমন কোনো কাজ করবো না যেটা দিয়ে আবার অভিবাসন বিষয়টা, অভিবাসীদের ডিসিপ্লিন বিষয়টা সামনে চলে আসে, যেটা গত জানুয়ারি মাসে ছিল, তাহলে আমাদের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। আজ ভিলানোভা গায়াতে অভিবাসীদের চ্যালেঞ্জ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই মতবিনিময় সভায় বিভিন্ন অভিবাসন বিশেষজ্ঞ এবং অ্যাক্টিভিস্টরা উপস্থিত ছিলেন। এমনকি আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এন্দ্রুলাইতো আমারও তিনি ভিডিও কনফারেন্সে সেখানে ভাষণ দিয়েছেন। অভিবাসন নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। তো সেই আলোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেই আলোচনার মধ্যে যে বিষয়গুলো, চ্যালেঞ্জগুলো এসেছে, যে সাধারণত আমরা দক্ষিণ এশিয়ার যে অভিবাসী রয়েছি সেখানে আমরা ভাষা জানি না এবং জব মার্কেটে প্রবেশের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা রয়েছে। তো এটার কি সলিউশন রয়েছে সেই বিষয়টা আজ আপনাদের সামনে উপস্থাপন করব। যে দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা ভাষাগত একটা প্রতিবন্ধকতা রয়েছে, ভাষা না জানার কারণে আমরা ভালো জবে প্রবেশ করতে পারি না। অপরদিকে আমাদের কোয়ালিফিকেশনের অভাবে আমরা কোয়ালিফাইড জবে প্রবেশ করতে পারি না। এখন কোয়ালিফিকেশনের জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হয়, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। আমরা হয়তো বাংলাদেশে পড়ালেখা করে এসেছি, কিন্তু আমার সার্টিফিকেটটা যদি আমি ইকুইভ্যালেন্ট করি, এখানে সমমানের করে নেই, সেক্ষেত্রে কিন্তু আমি
একটা টেকনিক্যাল জবে বা একটা কোয়ালিফাইড জবে প্রবেশ করতে পারবো। তো এমনকি চাইলে আমি একটা কোর্স করতে পারবো। আইএফপি বর্তমানে অনেক বেশি কোর্স দিচ্ছে। এই সরকারের কথা যতবাই খারাপ বলি না কেন, এই তারা কিন্তু আইএফপি কে অনেক বেশি শক্তিশালী করেছে এবং আইএফপি বর্তমানে অনেক বেশি ভাষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোর্স দিচ্ছে প্রতিনিয়ত। আমি নিজেও অনেক কোর্সের ইমেল পাচ্ছি। তো যাই হোক, আইএফপিতে নিবন্ধিত থাকার কারণে, তো সেক্ষেত্রে আপনার আইএফপিতে নিবন্ধিত হয়ে থাকবেন, তাহলে কোর্স ইনফরমেশন পাবেন। তো এই কোর্সগুলো করার জন্য সবচেয়ে ন্যূনতম যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে ক্লাস 9 পর্যন্ত। কিছু কিছু কোর্স রয়েছে ক্লাস 9, কিছু কিছু কোর্স রয়েছে আপনাকে অবশ্যই দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, বা একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তো এখন এই সার্টিফিকেটগুলো যদি আপনি ইকুইভ্যালেন্ট বাংলাদেশ থেকে নিয়ে এসে আপনাকে এখানে দূতাবাসের বাংলাদেশে আপনি ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি করে নিয়ে এসে এডুকেশন মিনিস্ট্রি করে নিয়ে আসবেন, এমনকি এখানে দূতাবাসের সিল দিয়ে আপনি ট্রান্সলেট করে ফরেন মিনিস্ট্রি করে এখানে নিকটস্থ যে গ্রুপমন্ত স্কুল রয়েছে সেখানে জমা দিলেই আপনার এই সার্টিফিকেটটি এখানে ইকুইভ্যালেন্ট হবে। সময় বেঁধে সাধারণত 1 মাসের থেকে 1.5 মাসের মধ্যে ইকুইভ্যালেন্ট হয়ে যায়। এই ইকুইভ্যালেন্ট হলে আপনি যদি এই ইকুইভ্যালেন্স দিয়ে যদি একটা কোর্সে ভর্তি হতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই একটা টেকনিক্যাল দক্ষতা বা যে কোনো ধরনের একটা দক্ষতা অর্জন করলেন। এই দক্ষতাটা আপনাকে পর্তুগালে কাজে প্রবেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এই দক্ষতাটা শুধু যে পর্তুগালে না তা না, আমরা অনেকে মনে করি যে আমরা এই দেশে থাকবো না, এই দেশ থেকে তো আমরা চলে যাব। আপনি যে দেশেই যান না কেন, যদি জবই করে অন্য দেশে গিয়ে, যদি আপনার পর্তুগালের একটা সার্টিফিকেট থাকে, একটা যোগ্যতা থাকে, সেক্ষেত্রে কিন্তু অন্য যে দেশেই যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা ইউরোপীয় ইউনিয়নের যে দেশেই আপনি টেকনিক্যাল সার্টিফিকেট পান না কেন, সেটা অন্য দেশেও কিন্তু সেটা গ্রহণযোগ্য হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখুন, খুব সহজেই আমরা শুধুমাত্র খুব দুশ্চিন্তা থাকি আমরা কবে কার্ড পাবো, কবে কার্ড পাবো। কিন্তু দেখুন, কার্ড তো আমরা পেলাম, কিন্তু আমার যে এই সামনের যে সময়টা আমি কিভাবে অ্যাভেল করবো, এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই খেয়াল করি না। আমরা একটা টেম্পোরারি চিন্তা করি। কিন্তু আপনি যদি পর্তুগাল ছেড়ে যাবেন, এর জন্য যদি এখন একটি থেকে একটা পরিকল্পনা করেন, তাহলে কিন্তু পর্তুগাল জীবনটা আপনার সহজ হয়, এমনকি ভবিষ্যতের জন্য আপনি আপনার একটা কেরিয়ার তৈরি করতে পারেন। তো সুতরাং একদিকে, অন্যদিকে আবার অনেকে বলবেন যে ভাই আমি তো কোর্স করবো কেন, আমি ভাষা জানি না। আপনি ভাষা প্রয়োজন হয় না কোর্স করার জন্য। আপনার যদি সার্টিফিকেট থাকে, আপনি যদি সেই কোর্সে ভর্তি হন, কোর্সের ভর্তি হলে তখনই তারা আপনাকে কোর্সের সাথে সাথে কিন্তু তারা আপনাকে ল্যাঙ্গুয়েজ ক্লাস দিবে। তো সুতরাং একই সাথে সাথে দুইটা আপনারা কিন্তু করতে পারেন। এটা ভিন্ন থাকে। যদি একটা 6 মাসের কোর্স হয় তাহলে এই ধরনের বিষয় থাকে, বা 3 মাসের হলে যদি 25 ঘন্টা বা 30 ঘন্টা ছোট ছোট কোর্স হয়, সেক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা থাকে। তারপরেও বোঝা যায়, কোর্স কমপ্লিট করা যায়। মূলত আপনি এটা কোর্সে ভর্তি হয়ে গেলে আপনি কোনোভাবেই সার্টিফিকেট অর্জন করবেন। আমাদের দরকার সার্টিফিকেট। সেক্ষেত্রে সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি যে কোনো কোম্পানিতে জয়েন করলে, এবং আমরা বাংলাদেশিরা কিন্তু অনেক মেধাসম্পন্ন, দেখা গেছে আগার ইঙ্গিত অনেক কিছু বুঝি। এমনকি এই সার্টিফিকেটটা হলেই দেখা যাচ্ছে হয়তো কোম্পানিতে চাকরি করতে গেলে আমরা এগুলো আয়ত্ত করে নিতে পারি, আমাদের জন্য এত সমস্যা হয় না। তো সুতরাং আমাদের যে প্রতিবন্ধকতা রয়েছে, যে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা, এই বিষয়টি আমি অ্যানালাইসিস করে দেখেছি। এই বিষয়টা হলে কিন্তু আমরা সহজে পারি, এবং অনেকেই এই জিনিসটা করেছেন এবং সাফল্য পেয়েছেন। আইএফপি অনেক বেশি কোর্স দিচ্ছে। সবাই আইএফপিতে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করে আপনি আপনি একটা কোর্সের জন্য এবং চাকরি দুইটাই কোর্স করুন, হয়তোবা আপনি একটা কোর্সও পেয়ে যাবেন। তারা ল্যাঙ্গুয়েজ কোর্সও দিচ্ছে, এমনকি বিভিন্ন টেকনিক্যাল কোর্সও অফার করছে। এদিকে আজ কয়েকদিন, গত 2 সপ্তাহ যাবতীয় দেখুন বৃষ্টি বাদল, পর্তুগালের অবস্থা খুবই খারাপ আবহাওয়া। এমনকি গত শুক্রবার থেকে 700-রও বেশি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আজ 10টি বাড়ির ছাদ উড়ে গেছে বিভিন্ন অঞ্চলে। আগামী সপ্তাহ পর্যন্ত, এই শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। আপনারা যারা চলাচল করেন সাবধানতা অবলম্বন করবেন। হাসপাতালের পরিস্থিতি আগের মতোই খারাপ। 10 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা লেগে যাচ্ছে। এমনকি যদি আপনারা হাসপাতাল ব্যবহার করতে চান ইমার্জেন্সি, অবশ্যই এর আগে 808-242424 এই নাম্বারে কল করে আপনাকে হাসপাতাল ব্যবহার করতে হবে। এদিকে আমরা আমাদের যেই $1 মিলিয়ন প্রশ্ন, যে আমাদের অটো রিনিউ বা কার্ড রিনিউ আসলেই দুঃখজনক বিষয় যে তারা পর্যায়ক্রমিকভাবে দিচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি পর্যায়ক্রমিকভাবে আইআরএন থেকে আমরা পাচ্ছি। কারো যদি খুবই জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হয়, আপনারা আইআরএনে ঘাপটি মেরে যাবেন, বোঝানোর চেষ্টা করবেন যে আপনার কার্ড প্রয়োজন, আপনার ভ্রমণ করা প্রয়োজন, আপনার কার্ড রিনিউ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া প্রয়োজন। সেক্ষেত্রে হয়তোবা তারা আপনাকে মায়া দেওয়া করেও একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। তবে আপনাকে যৌক্তিক কারণটা উপস্থাপন করতে হবে। এমন অনেক ভাই গিয়েছিলেন, তারা রেজাল্ট পেয়েছেন। আমি কিন্তু বারবার বলছি, এভাবে খুলে বলিনি, বাট তারপরেও বলছি, যদি কারো খুব জরুরি প্রয়োজন হয়
করবেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গত ডিসেম্বরে যারা আইআরএন এ কার্ড সাবমিট করেছিলেন তারাও কিন্তু এখন কার্ড পাচ্ছেন না। আইমাও বলছে তারা আহ, হয়তো অনলাইনে কার্ড রিনিউ ওপেন করতে হবে, এবং বর্তমানে যে পরিস্থিতি অনলাইনে কার্ড রিনিউ ওপেন করা ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আহ, জরুরি প্রয়োজন না হলে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। পর্তুগালে যদি থাকবেন সেক্ষেত্রে পর্তুগালে থাকুন, স্বাভাবিক কর্মকাণ্ড হচ্ছে। আর জরুরি হলে সেটা ভিন্ন, আর জরুরি না হলে খামাখাই অত্যধিক চাপ সৃষ্টি করা দরকার নেই। আইআরএনে গিয়ে আপনি চাপ সৃষ্টি করলেন, অত দেখা গেল আপনার হচ্ছে জরুরি আরেক ভাইয়ের রয়েছে, তার কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পেল না। আমাদের একটা রমজান মাস চলছে, আমাদের একটু ধৈর্যের, যদিও আমাদের ধৈর্য আসলে চরমে গিয়েছে, তারপরও এর পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে নিতে হবে, কারণ আমরা অভিবাসী।